হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে। আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। আচ্ছা আমি কি স্বপ্ন দেখছি? তা না হলে এটা কিভাবে সম্ভব? আমি তো দেখছি যে আমার সামনে শুভ্র স্যার। স্যার তার দুহাত দিয়ে আলতো করে আমার মুখ ধরে পলকহীনভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমিও তার চোখে চোখ রাখলাম। স্যারের চোখ যেন রক্তবর্ণ ধারণ করেছে। তার চোখ দুটো যেন হাজার বছরের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে। আমার মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরোল, স্যার। তখনই স্যার ক্রোধে ফেটে পড়ে আমার কাঁধ তার দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে উঠল, কেন করেছ আমার সাথে এমন? কেন? কোথায় কোথায় না খুঁজিছি আমি তোমায়। জানো এই 2 বছর 7 মাস 15 দিন 17 ঘণ্টা আমি কিভাবে কাটিয়েছি? ধোঁকা দিয়েছ তুমি আমাকে। তার শেষের কথাটি শুনে আমারও বেশ রাগ উঠে গেল। সেই দিনের সেই মেয়ের কথা মনে পড়ে গেল। আমি তাকে এক ধাক্কা দিয়ে বললাম, ধোঁকা আমি না, আপনি দিয়েছেন আমাকে। স্যার অবাক দৃষ্টি নিয়ে ভুরু কুঁচকে বলল, আমি দিয়েছি মানে? আমি তাচ্ছিলের সুরে বললাম, থাক আর ন্যাকা সাজতে হবে না। আমি আর আপনাকে এগুলো বলার কে? আর আপনি এখানে কেন এসেছেন? আজ আমার বাসর রাত। আমার বর কোথায়? শুভ্র স্যার একটা বাঁকা হাসি দিয়ে আমার আরও কাছে এসে বলল, শেরওয়ানি পরে সামনে বসে আছে, তবুও নিজের বরকে চিনতে পারছ না? এত সুন্দর মেহেদি লাগিয়েছ হাতে, একবার তাকিয়ে দেখো তো। সত্যিই আমি আমার হাতের মেহেদি এখনও দেখিনি, তাই তার কথা মতো হাত মেলে দেখলাম খুব সুন্দর ডিজাইনের, মাঝখানে গাঢ় লাল রঙে গোটা গোটা অক্ষরে লেখা কি শুভ্র উ। মানে কি? এটা কিভাবে সম্ভব? তার মানে স্যারের সাথে আমার বিয়ে হয়েছে। কিন্তু আমি তো জানতাম স্যার মধ্যবিত্ত পরিবারের কলেজের গেস্ট টিচার, আর এখানে এত বড়লোক বিজনেসম্যান। স্যার সম্ভবত আমার ভাবনা বুঝতে পারল, তাই আমার চোখের সামনে হাত নেড়ে বলল, কি এটাই ভাবছ তো? কলেজের নর্মাল একজন গেস্ট টিচার এত বড় বাড়ির ছেলে কি করে হল? বড়লোক বাবার ছেলে যেন টাকা প্রাচুর্যে বিগড়ে না যায়, তাই আমার বাবা আমাকে সাধারণ জীবন যাপন করাও শিখিয়েছে। সাথে আমাদের পরিবারের নিয়ম হল প্রথমে নিজের যোগ্যতায় কিছু করে তারপর এই বিশাল বিজনেসে জয়েন করা। আমার বাবাও একই জিনিস করেছে, আর আমিও তাই করেছিলাম। তার কথা শুনে আমি চরম পর্যায়ের অবাক হলাম। এত বড়লোকের ছেলে কিভাবে এত সাধারণ জীবন যাপন করতে পারে? নিজের চোখে না দেখলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না। সে হঠাৎ আবার আমার দিকে ক্রোধ দৃষ্টিতে তাকিয়ে বলল, এই জন্যই সেই সাধারণ কলেজ টিচারকে ছেড়ে দিয়ে এই রিচ বিজনেসম্যানকে বিয়ে করলে, তাই না? তার কথা শুনে আমার মনে হলো আমার বুকে যেন কেউ তীর গেঁথে দিল। যা আমি কখনো কল্পনাতেও ভাবিনি সেই কথাটা সে আমাকে বলতে পারল। আমি আহত চোখে তার দিকে তাকালাম। আমার চোখে চোখ পড়তেই সে তার দৃষ্টি ঘুরিয়ে নিল আর বলতে থাকল, এই কয় বছর আমি কিভাবে কাটিয়েছি তা শুধু আমিই জানি। কি ভেবেছিলে? আমার ফিলিংস নিয়ে ছিনিমিনি খেলে গা ঢাকা দিয়ে আমাকে ছেড়ে দিবে? সেই তো আমি তোমাকে খুঁজে বের করে বিয়ে করেই ফেললাম। অনেক জ্বালিয়েছ আমাকে, আর না, এবার তোমার পালা। এই বলে সে বেরিয়ে গেল। আর আমি অশ্রু ঝরিয়ে ভাবতে লাগলাম, সে এসব কি বলছে? এসব কথার মানে কি? সে তো অন্য মেয়েকে ভালোবাসে, তাহলে আমাকে বিয়ে কেন করল? হয়তো ইগোতে লেগেছে তার। এত বড়লোকের ছেলে আমার মতো একটা সাধারণ মেয়ের ইগনোর নিতে পারেনি, তাই এসব করল। কিন্তু শুভ্র স্যার তো এমন না। কি জানি আমি বা তাকে কতটুকু বুঝতে পেরেছিলাম। যা বুঝেছিলাম তা তো ভুলই হয়েছিল। আর এই বা কোনো শুভ্র স্যার? আমি যেই শুভ্র স্যারকে চিনতাম সে তো খুব শান্ত, ভদ্র, লাজুক ছিল। আর এ তো সম্পূর্ণ বিপরীত। এত রাগী সে। এত রাগ সেই শুভ্র স্যারের, ভাবা যায়? অস্বীকার করব না, যখন স্যারকে এখানে দেখলাম এক পলকের জন্য আমি অনেক খুশি হয়েছিলাম। বের হওয়ার 3 মিনিটের মাথায় স্যার আবার রুমে ফিরে আসল হাতে করে তার দেওয়া সেই মাছের অ্যাকুরিয়াম দুটো নিয়ে। মনে পড়ল আমি ভাবিকে বলেছিলাম মাছের অ্যাকুরিয়াম দুটো আমার সাথে যেন এ বাড়ি পাঠিয়ে দেয়। তাই বিদায়ের সময় ভাবি আমার ননদ মানে শুভ্র স্যারের ছোট বোনের হাতে দিয়েছিল। আজ পর্যন্ত কখনো কাজ ছাড়া করিনি এগুলো। স্যার আমার সোজাসুজি রাখা ছোটটি টেবিলটিতে অ্যাকুরিয়াম দুটি রেখে এর একটি ঠাস করে মেঝেতে ফেলে দিল। স্বচ্ছ কাচের অ্যাকুরিয়ামটি মেঝেতে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ল, মাছটি দাপাদাপি করছে।
আমি তাড়াতাড়ি বেড থেকে নেমে দাঁড়িয়ে বললাম, এ কি করলেন? স্যার মেঝে থেকে মাছটি দুহাত দিয়ে তুলে অন্য অ্যাকুরিয়ামটিতে রেখে গম্ভীর গলায় বলল, এখন থেকে এরা একসাথেই থাকবে। আমি দ্বিতীয়বার আর প্রশ্ন করতে পারলাম না। তার রাগ দেখে পুরো চুপসে গেছি। শত হলেও স্যার তো। একটা ভয় ভয় ফিলিংস কাজ করে। আমি ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়ে রইলাম। সে আমার দিকে ঘুরে রাগী গলায় বলল, এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে চেঞ্জ করে আসো। আমার গলা দিয়ে বের হয়ে গেল, কেন? সে ধীরে ধীরে আমার কাছে আসতে আসতে একটি বাঁকা হাসি দিয়ে বলল, কেন, তুমিই তো তখন বললে আজ আমাদের বাসর রাত। তার কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। আমি ধোক গিলে তার থেকে সরে এসে একটি গোলাপি রঙের সুতি শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। বের হয়ে দেখলাম স্যারও চেঞ্জ করে নিয়েছে। একটি হোয়াইট কালারের টি শার্ট আর ব্লু কালারের কম্বিনেশনে ট্রাউজার পরে বেডে আতশোয়া হয়ে ফোন টিপছে। আমি আস্তে আস্তে গিয়ে তার পাশ থেকে একটি বালিশ নিয়ে সোফার দিকে যাচ্ছিলাম। সে পেছন থেকে ডেকে বলল, এই মেয়ে কোথায় যাও? আমি মুখ ফুলিয়ে জবাব দিলাম, আমি সোফায় ঘুমাব। সে জিজ্ঞাসা করল, কেন? আমি বললাম, কারণ আপনি আমার স্যার। সে ভুরু কুঁচকে বলল, মানে? আমি হড়বড়িয়ে বললাম, মানে আবার কি, স্যার তো স্যারই। তার দিকে তাকিয়ে দেখলাম সে আমার দিকে এমনভাবে রেগে তাকিয়ে আছে যেন এক্ষুনি আমায় গিলে খাবে। আমাকে জোরে একটি ধমক দিয়ে বলল, বেশি সিরিয়াল দেখা হয়েছে, তাই না? বিয়ের পরেও স্বামী স্ত্রী একজন সোফায় ঘুমাবে, একজন বেডে ঘুমাবে, আবার মাঝখানে কোলবালিশ দাও, যত্তসব। এক্ষুনি এখানে এসে ঘুমাবে, না হলে কিন্তু এখন এখানে সত্যি সত্যিই বাসর রাত হবে। তার কথা শুনে আমি তাড়াতাড়ি বেডে গিয়ে তার পাশে শুয়ে পড়লাম। সে তারপর আমাকে বলল, আমার উপর হাত দাও। আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এগুলো কি বলে? স্যার আবার আমাকে ধমক দিয়ে বলল, কি তাড়াতাড়ি দিবা নাকি? তার কথা শেষ না হতেই আমি তার উপর হাত রাখলাম। সাথে সাথে স্যার আমাকে তার দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আমার খুব লজ্জা লাগল। তখন মনে পড়ল সেই বিকেলের কথা, যেদিন আমি আর স্যার রাস্তা দিয়ে পাশাপাশি হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ স্যারের হাতের সাথে আমার হাতের হালকা স্পর্শ লাগে। সাথে সাথে মনে হলো আমি যেন হাই ভোল্টেজের শক খেয়েছি। আমি লজ্জা পেয়ে হাত সরিয়ে দ্রুত হাঁটতে লাগলাম। হঠাৎ মনে হলো স্যার আমার সাথে নেই। আমি পিছনে ফিরে দেখলাম সে সেখানেই দাঁড়িয়ে বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। মুখে হালকা লাজুক হাসি। বুঝতে পারলাম স্যার আমার থেকেও বেশি লজ্জা পেয়েছে, সাথে শোকও। আর এখন কিভাবে জড়িয়ে ধরে রেখেছে। আর সে কিনা সেই লাজুক শুভ্র স্যারই। এমনভাবে জড়িয়ে ধরে রেখেছে যেন ছাড়লেই আমি হারিয়ে যাব। এত কাছাকাছি এই প্রথমবার। আমি তো লজ্জায় মরে যাচ্ছি। আর সে কি সুন্দর ঘুমিয়ে পড়েছে, মুখে প্রশান্তির ছাপ। তার হৃদস্পন্দন আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। কি ভালো লাগছে শুনতে। কিন্তু সেখানে তো আর আমার নাম নেই। সে তো আর আমাকে ভালোবাসে না। মাঝরাতে টের পেলাম শুভ্র স্যার আমার কাঁধ ঝাঁকিয়ে আমায় ডাকছে। আমি চোখ মেলে তাকাতেই, চলবে ভদ্রস্যার রাগীবর। পর্ব ৩। রাইডার ইশরাত জাহান সুপ্তি। মাঝরাতে টের পেলাম শুভ্র স্যার আমার কাঁধ ঝাঁকিয়ে আমায় ডাকছে। আমি চোখ মেলে তাকাতেই সে বলল, সুপ্তি তাড়াতাড়ি উঠো, নামাজ পড়। আমি ঘুম ঘুম চোখে বললাম, এই মাঝরাতে নামায় পড়ব কেন? সে বলল, এখন মাঝরাত, ভালো করে তাকিয়ে দেখেন ম্যাডাম সকাল হয়ে গেছে। আমি ব্যালকনির দিকে তাকিয়ে দেখলাম সত্যিই আধার কেটে আলো ফোটা শুরু করেছে। তাই আলসেমি ভেঙে ফ্রেশ হয়ে উড়ু করে এসে দেখলাম স্যার আমার জন্য আগের থেকেই তার পাশাপাশি জায়নামাজ বিছিয়ে রেখেছে। আমি গিয়ে দাঁড়াতেই স্যারও নামাজ পড়া শুরু করল। আমি নামাজ শেষে মোনাজাত দিয়ে স্যারের দিকে তাকিয়ে দেখলাম স্যারের এখনও নামাজ শেষ হয়নি। সে আরও 2 রাকাত শোকরানা নামাজ আদায় করছে। এই সময় হঠাৎ শোকরানা নামাজ পড়ছে কেন বুঝতে পারলাম না। স্যার দীর্ঘ সময় নিয়ে মোনাজাত করল। আমি স্যারের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কি সুন্দর লাগছে দেখতে, স্যার মনে হয় আগের থেকে আরও বেশি সুন্দর হয়ে গেছে। স্যার মোনাজাত শেষে আমার দিকে ফিরে বলল, কি দেখছ? আমি তাড়াতাড়ি মাথা নাড়িয়ে বললাম, কিছু না। এরপর স্যার তার জামা কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। মনে হয় গোসল করছে। আর আমি ঘুরে ঘুরে রুমটা দেখছিলাম। রুমটা বিশাল বড় আর খুব সুন্দর করে সাজানো গোছানো। বিছানাটা শুধু এলোমেলো হয়ে রয়েছে, তাই আমি তাড়াতাড়ি করে বিছানা গুছিয়ে নিলাম।
একটু পরই স্যার বাথরুম থেকে একটি অ্যাশ কালারের গেঞ্জি আর ব্ল্যাক ট্রাউজার পরে টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে বেরোল। আমার কাছে এসে আমার হাত ধরে এক টান দিয়ে বাথরুমে নিয়ে গেল। আমি অবাক হয়ে বললাম, স্যার আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? সে আমাকে বলল, গোসল করতে। গোসলের প্রতি আমার সবসময় একটা আলসেমি কাজ করে। একটা থেকে শুরু হয় মার চেঁচামেচি আমাকে গোসল করতে পাঠানোর জন্য। আলসেমি করতে করতে দুপুর 1টা বাজলে তারপর ঢুকি বাথরুমে। আর শীতকালে তো 2-1 দিন বাদও পড়ে যায়। আর সে এখন বলে কিনা এই সকাল সকাল শীতের মধ্যে আমাকে গোসল করতে। আমি চরম বিরক্তি নিয়ে বললাম, এত তাড়াতাড়ি কে গোসল করবে? স্যার তার 2 হাত আমার দুপাশে দেয়ালে রেখে মাথা ঝাঁকিয়ে চুলের পানি আমার মুখে ছিটিয়ে মুচকি হেসে বলল, এখন থেকে সকালেই গোসল করবে। আমি মুখ ফুলিয়ে বললাম, ইস, বললেই হলো, আমি করব না। সে এবার তার গলায় পেঁচানো টাওয়েল দিয়ে আমার মুখের পানি মুছতে মুছতে বলল, চুপচাপ করবে নাকি আমি করিয়ে দেব? তার কথা শুনে আমি চোখ মুখ কুঁচকে বললাম, ছি, আপনি তো ভালো বেশরম হয়ে গেছেন। আগে তো এমন ছিলেন না। সে একটি বাঁকা হাসি দিয়ে বলল, বেশরমের কি হলো? আমি কি অন্য কাউকে বলছি নাকি আমার বুকে বলছি? কারণ বু তো বুই। বলেই একটা চোখ টিপ মারল। তারপর আবার চোখে চোখে রেখে বলল, আর আমি যা হয়েছি, যেমন হয়েছি, সব তোমার জন্য। এখন ভুগতে থাকো। এই বলে সে শাওয়ার অন করে চলে গেল। আর আমি শীতে কাঁপতে কাঁপতে হাত পা ছুঁড়ে বিরক্তি প্রকাশ করলাম। গোসল শেষে বের হয়ে দেখলাম স্যার রুমে নেই। তাই তাড়াতাড়ি আমি শাড়ি পরতে লাগলাম। তখনই রুমে স্যারের ছোট বোন সামিয়া আসল। মাত্র শাড়ি পরাটা শেষ হয়েছে, এখনো চুলটাও ঠিক করিনি। সামিয়া এসেই আমার মুখ ধরে বলল, বাহ ভাবি, তোমাকে তো এই শাড়িটায় খুব সুন্দর লাগছে। তখনই শুভ্র স্যার রুমে আসল ফোন টিপতে টিপতে। সামিয়ার কথা শুনে সে আমার দিকে এক পলক তাকিয়ে সোফায় বসে আবারও ফোন টিপা শুরু করল আর চোখে আমায় দেখতে লাগল। নিচ থেকে আমার শাশুড়ি মা সামিয়াকে ডেকে উঠলে সামিয়া যেতে যেতে বলল, ভাবি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো কিন্তু। সামিয়া চলে গেলে আমি চুল আঁচড়াতে লাগলাম। হঠাৎ আয়নার দিকে খেয়াল করলাম স্যার আমার দিকে তাকিয়ে আছে। আমি সাথে সাথে পিছনে ফিরতেই সে আবারও ফোনের দিকে নজর দিল। আবারও একটু পর আয়নায় দেখলাম সে তাকিয়ে রয়েছে, এবং আমি পিছনে ফিরতেই সে নজর ঘুরিয়ে নিল। তখনই আমার মনে পড়ল সে একটু আগে বাথরুমে যে বলল আমার বউ। তার মুখে বউ কথাটা শুনে কেমন যেন লেগেছিল। ভেবেই আমি একটু লজ্জা পেলাম।